বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। সেই ভূমিরূপগুলো কি সেই সম্পর্কে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানাবো, কিভাবে তৈরি হচ্ছে একদম ড্রয়িং করে করে তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সাধারণত নদীর মধ্য এবং নিম্ন গতিতে হয়ে থাকে, কিন্তু ক্ষয়কার্য কোন গতিতে হয়ে থাকে আমি যেটা আগে জেনেছি সেটা কি উচ্চ গতিতে। আর আরেকটা কথা বলে দিই, এটা হলো আমাদের মাধ্যমিকের 2 নম্বর ভিডিও, মাধ্যমিক লেভেলের 2 নম্বর ভিডিও। ওকে, আশা করি বোঝা গেল মধ্য নিম্ন গতিতে আমাদের এই সঞ্চয় কার্য হয়ে থাকে। ঠিক আছে, সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপের সৃষ্টি হয়, সেগুলো সম্পর্কে জানবো। তো চলো এবার জেনে নিই ফার্স্ট ভূমিরূপ কি। 1 নম্বর পলল শঙ্কু ও পলল ব্যজনী। পর্বতের পাদদেশে হঠাৎ ভূমির ঢাল কমতে থাকলে তখন সে নদী যেসব নুড়ি পাথর বালি কাদা মৃত্তিকা যেসব বইতে বইতে আনে, সেগুলো সেই নদীর ওই পাদদেশে সঞ্চিত হয়। এই সেই সঞ্চিত আকারটা কিরকম একটা শঙ্কুর আকারে, তখন সেটাকে বলা হচ্ছে কি পলল শঙ্কু। আশা করি বোঝা গেল। এবং তারপর যখন এই শঙ্কুটা তো সঞ্চিত হওয়ার পর যখন পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং নানান শাখা প্রশাখা বেরোচ্ছে নদী, তখন সেটা যখন একটা হাত পাকার ন্যায় দেখতে পাচ্ছি আমরা সেই শঙ্কুটাকে বা শঙ্কুর পরবর্তী অবস্থা, তখন তাকে আমরা বলছি পলল ব্যজনী। ঠিক আছে, অর্থাৎ হাত পাখার ন্যায় দেখতে যখন তৈরি হয়ে যাচ্ছে সেই পলল শঙ্কুটাই পরবর্তীকালে, তখন সেটাই বলা হচ্ছে বা সেই ভূমিরূপটাকে বলা হচ্ছে পলল ব্যজনী। আশা করি বোঝা গেল পলল শঙ্কু পলল ব্যজনীটা কি। তো এবার জেনে নিই তার পরের যে ভূমিরূপ। 2 নম্বর হলো নদী বাঁক ও মিয়েন্ডার। এই যে ভূমিরূপটা, এটা কিন্তু নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের মিলিতভাবে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, মানে এটা ক্ষয়ও করছে আবার ক্ষয়ের পর সঞ্চয় করে এই ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে। তো নদীর প্রবাহপাতে বাধা পেলে তখন সেই নদীটি এঁকে বেঁকে প্রবাহিত হয়। হয়তো নদীটা সোজা যেতে পারছে না, তখন সে কি করবে, একটু এঁকে বেঁকে প্রবাহিত হবে। তোমাদের যদি এখানে এঁকে একটু বোঝাই যে নদী হয়তো এখান দিয়ে যেতে পারছে না, এখানে পাহাড় রয়েছে এখানে পাহাড় রয়েছে, তখন নদীটা এঁকে বেঁকে প্রবাহিত হবে। এবং এই এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার দরুন নদীটা যখন এখানে এসে ধাক্কা খাবে বা জলের স্রোত আছে তো নদীর মধ্যে, কারণ এটা বলেছে ক্ষয় আর সঞ্চয় কার্য মিলিত ভূমিরূপ, অর্থাৎ এখানে উচ্চগতি মধ্যগতি এরকম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে কি হবে, যখন এরকমভাবে এখানে এসে ধাক্কা খাবে স্রোতে, তখন এই অঞ্চলটা বা এই জায়গাটা ক্ষয়প্রাপ্ত হবে এবং তার পরবর্তী না মানে তার বিপরীত অংশে সেখানে সঞ্চয় হবে। ঠিক আছে, মানে এখানে বলা যাচ্ছে যে একদিকে ক্ষয় করছে এবং একদিকে সঞ্চয় করছে নদীর যে বাঁকের যেই জায়গাটা। ঠিক আছে, তখন সেই অঞ্চলটিকে বলা হচ্ছে নদী বাঁক বা মেন্ডার। তো তোমাদের যেটা একটু আরেকটু ভালোভাবে বোঝাই ড্রয়িং করে, দেখো ধরে নিয়ে এখান দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এরম ভাবে নদী প্রবাহিত হচ্ছে। নদী তখন কি করছে, নদীটা এরম ভাবে এখানে আসছে, আসার দরুন এখানে ক্ষয় করছে, কিন্তু তার অবতল অংশে মানে তার উল্টো দিকে নদী সঞ্চয় করছে। ঠিক আছে, এরকম এরকম একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, এখানে মৃত্তিকা তৈরি হয়েছে। ঠিক আছে, মৃত্তিকা বা উঁচু ঢিবি বা পাথর নুড়ি এসব জমে এরকম সঞ্চয় করেছে। ঠিক একই রকম ভাবে এরকম ভাবে যখন যাচ্ছে আবার এই দিকে ধাক্কা মারছে, কিন্তু এই দিকটা আবার সঞ্চয় করছে। এইভাবেই নদীর বাঁকের মধ্যে নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য যে চলছে, তার ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে বা যেটা আমাদের দেখালাম একে একে, তাকেই বলা হচ্ছে মিয়েন্ডার। ঠিক আছে, তুরস্কের মিয়েন্ডার্স নদীর নাম অনুসারে এই মিয়েন্ডারের নামকরণ হয়েছে। আশা করি বোঝা গেল। তো চলো জেনে নিই এবার তার পরের ভূমিরূপ। 3 নম্বর অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এর নামের মধ্যেই কিন্তু তার ভূমিরূপটার ব্যাপারে আমরা জেনে যাচ্ছি। অশ্বক্ষুরাকৃতি মানে কি, ঘোড়ার খুরের মতো হ্রদটা দেখতে হবে। ঠিক আছে, কিন্তু সেটা সৃষ্টি হচ্ছে কিভাবে, জিনিসটা কি, হওয়ার পর কিরকম দেখতে হচ্ছে, সেই সম্পর্কে আমরা কিন্তু বুঝতে পারছি না। তো তার জন্য তোমাদের এবার জানতে হবে। তো এই অশ্বক্ষুরাকৃতি হ্রদও কিন্তু নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের মিলিতভাবে সৃষ্ট ভূমিরূপ। তো নদী যদি খুব এঁকে বেঁকে প্রবাহিত হয়, যেটা তোমাদের বললাম, এখানে নদী যদি খুব এঁকে বেঁকে প্রবাহিত হয়, তারা একদিকে ক্ষয় করবে এবং একদিকে সঞ্চয় করবে। এরকম ভাবে যখন নদী যখন প্রবাহিত হচ্ছে, এটা যদি আবার এরকম ভাবে তোমাদের এঁকে বোঝাই, এরকম ভাবে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, তার ফলে কি হচ্ছে, নদী এখান দিয়ে তো ক্ষয় করছে, এই জায়গাটা তো ক্ষয় করছে বা এই জায়গাটা তো ক্ষয় করছে, যখন স্রোতটা আসছে তোমাদের এই জায়গাটা দিয়েই বোঝাই, আস্তে আস্তে এই জায়গাটা তো ক্ষয় করছে কিন্তু এই জায়গাটা সঞ্চয় করছে। ঠিক আছে, মানে একদিকে ক্ষয় হচ্ছে একদিকে সঞ্চয় হচ্ছে। ঠিক একই রকম ভাবে এদিকে তো সঞ্চয় হচ্ছে কিন্তু এইদিকে কিন্তু ক্ষয় হচ্ছে। এরকম ভাবে আসছে, এখন এখানে ধাক্কা মারছে মেরে এইদিকে কিন্তু কোনো প্রেশার পড়ছে না, দেখো এখানে নদীটা এরকম ভাবে বইছে। ঠিক আছে, তখন কিন্তু এইদিকে কোনো প্রেশার পড়ছে না, প্রেশার পড়ছে এইদিকে। ঠিক আছে, তার জন্য এখানে ক্ষয় করছে নদী। ক্ষয় হওয়ার দরুন বহু বছর পর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই নদীটা ঠিক এরকম ভাবে বয়ে যাচ্ছে, কিন্তু এখানে যেই পোর্শনটা ছিল এইটুখানি, এটা কিন্তু এরকম ভাবে পতিতভাবে পড়ে রয়েছে হ্রদের আকারে, যেটা ঘোড়ার খুরের মতো দেখতে। তাই জন্য এটাকে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ঠিক আছে, ঠিক এরকম ভাবে পড়ে থাকছে এই পোর্শনটা, কিন্তু নদী তখন কি করছে, এরকম সোজা বেরিয়ে যাচ্ছে। নদীর যখন স্রোত থাকবে তখন নদী এখান দিয়ে বেরিয়ে যাবে, কেন, এখানে এতটা পথ ঘুরবে। ঠিক আছে, আর এখানে কারো সঞ্চয় হচ্ছে, হতে হতে এই জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে, জিনিসটা ব্লক হওয়ার দরুন এরকম ঘোড়ার খুরের মতো দেখতে হচ্ছে বলে তাই জন্য একে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আশা করি বোঝা গেল। আর এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ তোমরা নিজের চোখে দেখতে পাবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছে, সেটা হলো মুর্শিদাবাদে, যেটা মতিঝিল
বলে আমরা জানি মুর্শিদাবাদের মতিঝিলটাকেই বলা হচ্ছে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি। তো চলো নেক্সট 4 নম্বর, নদী চর ও নদীদ্বীপ। নদী চর ও নদীদ্বীপ এটা কি? নদী চর ও নদীদ্বীপ হলো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে? নদী যেসব বয়ে আনছে, যেটা তোমাদের আগেও বলেছি, নদী নানান কিছু বয়ে আনছে, তার সাথে নুড়ি পাথর বালি, ঠিক আছে, মৃত্তিকা, সেসব বয়ে আনার পর সেটা কিন্তু এক জায়গায় এসে কিন্তু ছেড়ে দিচ্ছে, নদী আর বইতে পারছে না সেখানে। তার ফলে কি হচ্ছে? জমাট বাঁধছে। জমাট বাঁধার ফলে সেখানে এই নদীর মধ্যে, এই যে ধরে নিয়ে এখানে নদী বইছে, এখানে আর নিয়ে যেতে পারছে না, ধরে নিয়ে এই জায়গাটা জমা করছে। এখানে জমা হতে হতে এই জায়গাটা আস্তে আস্তে একটা দ্বীপের আকার ধারণ করছে, অর্থাৎ এটা একটু উঁচু হয়ে যাচ্ছে। তখন সেটাকে বলা হচ্ছে নদী দ্বীপ বা নদী চর। অসমে ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলী নদীদ্বীপ হলো এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ। ঠিক আছে, তো চলো 5 নম্বর, প্লাবনভূমি। এই যে বললাম যে নদীর গর্ভে মৃত্তিকা কিন্তু জমাট বাঁধছে, ঠিক আছে, মৃত্তিকা নুড়ি বালি, সেই জমাট বাঁধার দরুন নদী গর্ভ বা নদীর যে এই অঞ্চলটা বা নদীর বেসটা সেটা কিন্তু উঁচু হচ্ছে। সেই জায়গাটা উঁচু হওয়ার দরুন যখন নদীতে প্রবল বেগে জল আসছে তখন সেই জলটা দুকুল ছাপিয়ে যাচ্ছে, কারণ সেই জায়গাটা উঁচু, সেখানে বেশি ডিস্টেন্স থাকছে না নদীর সাথে স্থলের। তখন সেটা কি হচ্ছে? যে নদীর জল দুকুল ছাপিয়ে যাচ্ছে, এবং নদী শুধু জলই ছাপাচ্ছে না, তার মধ্যে সব কাদা বালি পলি যেসব জিনিস থাকছে সেগুলো ছাপিয়ে যাচ্ছে তার সাথে সাথে। এবং সেই জলের সাথে সেগুলো ছাপিয়ে যাওয়ার পরে যখন সেটা স্থলে যাচ্ছে, সেটা কিন্তু সেই সব নিয়ে যাওয়ার পর যখন নদীতে জলটা যখন আবার পুনরায় ফিরে আসছে, কিন্তু সেই কাদা বালি পাথর সেগুলোকে নিয়ে আসছে না, সেগুলোই দুধারেই জমাটবদ্ধ হচ্ছে। তোমাদের একটু এঁকে বোঝালে তোমরা বুঝে যাবে পুট করে। ধনী নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, যখন জল যখন অধিক আসছে এখানে নদীতে, তখন কিন্তু নদী শুধুমাত্র জল নিয়ে যাচ্ছে না, সে তার সাথে সাথে পাথর বালি এসব এই দু সাইডে উপচে পড়ছে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে? জল যখন নেমে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু এই পাথর না, মানে বালি মৃত্তিকা পলি, এগুলো কিন্তু নামছে না, শুধুমাত্র জল নেমে যাচ্ছে। পরবর্তীকালে যখন জলের স্রোত কমছে তখন কি হচ্ছে? সেই পলি মাটি সেসব সাইডে জমা হয়ে এক ধরনের ভূমির সৃষ্টি করছে। সেই ভূমিটাকেই বলা হচ্ছে প্লাবন ভূমি। ঠিক আছে, এখানে চাষাবাস কিন্তু খুবই ভালো পরিমাণে হয়ে থাকে, বা উর্বর মাটি আমরা পেয়ে থাকি এই প্লাবন ভূমিতে। ঠিক আছে, এই জন্য এটা চাষের পক্ষে অনুকূল। তো এবারে সেটা পরের ভূমিরূপ 6 নম্বর, স্বাভাবিক বাঁধ বা লিভি। স্বাভাবিক বাঁধ লিভি কি? এটা কিন্তু প্লাবনভূমির সাথে জড়িত। এই যে যখন এখানে যখন দু সাইডে যখন উপচে যাচ্ছে, ঠিক আছে, সেই কিনারাতে, নদীর যে কিনারা, সেখানে কিন্তু একটা উঁচু ঢিবির মতো মৃত্তিকা পলি যেগুলো বললাম তোমাদের, সেগুলো কিন্তু কিনারাতে বেশি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই কিনারাতেই কিন্তু উঁচু হয়ে থাকছে। ঠিক আছে, তোমরা যদি এরকম দেখো কিনারাগুলোতে এই জায়গাটা উঁচু হয়ে একটা বাঁধের মতো সৃষ্টি করছে। যখন উঠছে, যখন জলটা যাচ্ছে, যাওয়ার পর যেসব পলি পাথর সেগুলো তার নদীর মধ্যে ফেলতে পারছে না, তখন স্রোত থাকছে না সেরকম, তখন কি হচ্ছে? সেইটা দু সাইডে জমা হচ্ছে নদীর দুটো কিনারাতে, সেটা উঁচু বাঁধের মতো সৃষ্টি হচ্ছে। তোমাদের এরকম ভাবে এঁকে বোঝালে তোমরা বুঝে যাবে। এই যে এরকম বাঁধের মতো সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ বা লিভি। আশা করি বোঝা গেল। এবার আসি 7 নম্বর। এই কথাটা কিন্তু আমরা আগেও পেয়েছি, খাড়ি। খাড়ি ভূমিরূপটা কি? নদীর মোহনায়, অর্থাৎ নদী যেখানে সমুদ্রে গিয়ে মিশছে, নদীর যেখানে শেষ স্থল, ঠিক আছে, যেখানে সমুদ্রে মিশছে, সেখানে কিন্তু নদী একবারে হুস করে গিয়ে নেমে মিশে যাচ্ছে না, সেখানে কিন্তু নানান শাখা পোশাকে এরকম ভাবে ভাগে ভাগে এরকম মিশছে। তখন সেই নদী মোহনাকেই বলা হচ্ছে খাড়ি। ঠিক আছে, এই খাড়ি অঞ্চলে কিন্তু এই মৎস্যজীবীদের একটা বিশেষ একটা জায়গা। এখানেই কিন্তু মৎস্যজীবীরা মৎস্য চাষ করে থাকে বা মাছ উৎপাদন করে থাকে, কারণ এখানে বেশি মাছ তারা পেয়ে থাকে। সুন্দরবনে কিন্তু এই খাড়িটা তোমরা দেখতে পাবে। 8 নম্বর কি? বদ্বীপ। তো প্রবাহের শেষে নদীবাহিত নুড়ি পাথর বালি পলি সেগুলো যখন মোহনার দিকে আস্তে আস্তে এগোয়, নদীর যেখানে শেষ সমুদ্রে গিয়ে মিশবে, তখন কিন্তু সেগুলো আর বইতে পারে না। তখন সেই পলি বালিগুলো সেখানেই জমাটবদ্ধ করতে থাকে, এবং সেই জমাট বাঁধার দরুন সেখানে কি তৈরি হয়? নদীদ্বীপ, যেটা তোমাদের আগেই বলেছি। সেই নদীদ্বীপটাই যখন গ্রিক অক্ষর ডেল্টা বা ব আকৃতির ধারণ করে, তখন সেটাকে বলা হয় যে ডেল্টাটা ঠিক এরকম হয়। ঠিক আছে, ত্রিভুজ আকৃতির ডেল্টা বলে যেটাকে। আক্ষরিক ডেল্টার মতো যখন দেখতে লাগে, তখন তাকে বলা হয় তোমাদের বদ্বীপ। ঠিক আছে, এই বদ্বীপকে আবার 4 ভাগে ভাগ করা হয়। 4 রকমের বদ্বীপ আমরা দেখতে পাই। কি কি সেগুলো জেনে নিই। ধনুক আকৃতি বদ্বীপ। ধনুক আকৃতির মধ্যে আমরা নাম পেয়ে যাচ্ছি, ধনুকের ন্যায় দেখতে পাওয়া যায়। 2 নম্বর কি? পাখির পায়ের মতো বদ্বীপ। এই বদ্বীপগুলো কিন্তু তোমরা নামের মধ্যেই পেয়ে যাচ্ছ যে কিভাবে সৃষ্টি হচ্ছে বা কিরকম ভাবে দেখতে হচ্ছে। ঠিক আছে, 3 নম্বর কি? কারণ বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় তোমরা আগেই জানলে, এরকম ভাবেই যখন এই আকৃতির ধারণ করছে তখনই সেটাকে বলা হচ্ছে সেরকমই বদ্বীপ। ঠিক আছে, তারপর কি 3 নম্বর কি? করাতের দাঁতের মতো বদ্বীপ। 4 নম্বর হলো লাস্ট কি? ক্ষারীয় বদ্বীপ। এটা কি ক্ষারীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়, বা খাড়ি যেখানে রয়েছে সেখানে এই ধরনের বদ্বীপ দেখতে পাওয়া যায়, তাই জন্য এটাকে বলা হচ্ছে ক্ষারীয় বদ্বীপ। ঠিক আছে, এই তিনটে তোমরা আকৃতিগত দিক থেকে দেখলে, আর লাস্ট এটা ক্ষারীয় অঞ্চলের।
ক্ষারীয় বদ্বীপ। তো আশা করি বোঝা গেল। তো তোমাদের টোটাল নদীর সঞ্চয় কার্যের ফলে যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো তোমাদের বলে দিলাম, ঠিক আছে। তো এবার আসছে পরের টপিক, যেটা হচ্ছে হিমবাহের ওপর, সেটা নেক্সট ভিডিওতে আসছে। আর এর সাথে সাথে বলে দিই, তোমরা যদি ক্ষয়কার্যের ওপর যে ভিডিওটা, মানে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যেসব ভূমিরূপ নদীর, সেটা যদি দেখতে চাও তাহলে এখানে ক্লিক করো। আরও আমাদের যে প্লেলিস্ট তোমাদের মাধ্যমিকের, সেটা দেখতে গেলে এই প্লেলিস্টে ক্লিক করো। আর এখানে ক্লিক করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই।